বাবা মায়ের ডিভোর্স শেষে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় একসাথে যে তারা কাকে নিতে চায়, ছেলে নাকি মেয়ে, তখন আমার বাবা মা একসাথে বলে উঠলো ছেলে। বিষয়টি ছিল খুবই চমকপ্রদ, তাই মেম্বার, চেয়ারম্যান, এলাকার সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বেচারি আমি ছোট মানুষ, কতটুকুই বা বুঝি, কিন্তু এতটুকু বুঝতে পেরেছিলাম যে কেউ আমার দায়িত্ব নিতে ইচ্ছুক নয়। আমি তখন বাবা মায়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে আর কি হবে। অবশেষে সবাই ঠিক করলেন ভাই যেহেতু ছোট, সে মায়ের কাছে থাকবে আর আমি বাবার কাছে থাকবো। মা চলে গেলেন আর যাবার সময় তৃপ্তির হাসি দিয়ে গেলেন মুখে, আর বাবা সেও মুখ কালো করে বসে রইলেন। সেদিন থেকেই শুরু হলো আমার নতুন জীবন। বাবা আমার দায়িত্ব তার বাবা মার ভাই বোনের কাছে চাপিয়ে দিয়ে চলে গেলেন ঢাকায়। আহারে, নতুন জীবন আমার ছোট্ট কিশোরী মনটার মৃত্যু হতে শুরু করলো সেদিন থেকেই। অবহেলা, অনাদর, অযত্ন হয়ে গেল সেদিন থেকে আমার নিত্যদিনের সঙ্গী। আমি ছিলাম আমার দাদা দাদির ঘাড়ের বোঝা। কেন জানি না, তারা আমাকে সহ্যই করতে পারতেন না। পান থেকে চুন খসলে তারা সবসময় বলতো ঠিক মায়ের মতোই হয়েছে, খারাপের পেট থেকে তো খারাপই হয়। মুখে ভাত আর চোখের জল ছিল আমার সব থেকে আপন। চারিদিকে যখন আলো ছড়াছড়ি তখন আমি দেখতাম অন্ধকার। রাতের বেলা ভয় পেয়ে যখন মুখ বুঝে কান্না করতাম তখন কেউ ছিল না যে একটিবারের জন্য আমাকে বুকে জড়িয়ে ধরে বলবে ভয় পাস কেন, আমি তো আছি। দুই ফুপির কাছে ছিলাম একটা কাঠের পুতুলের মতো। তারা তাদের ইচ্ছা মতো আমাকে নাচাতো, সাজাতো, গান করাতো। সময়ের সাথে সাথে আমি যেন থমকে যেতে থাকি। দিনের পর দিন সময় বদলাতে থাকলেও বদলায় না যেন আমার ভাগ্য। আমি তো ছিলাম আমার দাদা দাদির ছেলের ঘরের নাতনি, কিন্তু তারা আমার সাথে ব্যবহার করতো ঠিক কাজের লোকের মতো। তাদের যত শত কদর ছিল আমার ফুপির ছেলে মেয়েদের নিয়ে। কত শত যে মিথ্যা অভিযোগের জন্য মার খেয়েছি তার কোনো হিসাবই নেই। একদিন একটা ছোট্ট ভুল করার কারণে আমার দিকে ছুঁড়ে মারা হয়েছিল মুড়ো ঝাঁটা, যেটা আমার নরম পায়ে কাটার মতো গেঁথে গিয়েছিল। তীর তীর করে বের হয়েছিল রক্ত। আহ, সে কি ব্যথা! মনে হচ্ছিল হৃদয় থেকে প্রাণটা বুঝি এক্ষুনি চলে যাবে। এক শীতের বিকেলে চিনি কিনতে বাজারে গিয়েছিলাম। পথে হঠাৎ মায়ের সাথে দেখা। পাগলা কুকুরের মতো ছুটে গিয়েছিলাম মায়ের কাছে। মা আমাকে বুকে নিয়ে এই কথা ও কথা বললেন। তখন আমি মাকে বললাম, মা আমি একদমই ভালো নেই। এরপর মা আমাকে একটা চিপস কিনে দিয়ে বললেন, তোর বড় খালার বিয়ে, বড় খালার পাত্রকে দেখতে আসিস। আমি এখন যাই রে, আমার কাছে সময় নেই। এরপর আমি চেয়ে চেয়ে মায়ের চলে যাওয়া দেখতে রইলাম। কি আর করার, বাড়িতে তো ফিরতেই হবে। এরপর মায়ের দেওয়া চিপসটা নিয়ে চিপুতে চিপুতে চিনি নিয়ে বাড়ি ফিরলাম। আর চিপসটা কে কিনে দিয়েছে সেটা জানতে চাইলে সহজ সরল মনে দাদিকে বলে দিলাম, মা ফলাফল। আমার বুকের উপরে পা দিয়ে মুখের ভেতরে ইটের কুচি ভরে দিয়ে এক নাগারে মুখের ভেতর থাপ্পড় দিতে দিতে বলতে লাগলো, আমরা কি বাড়িতে তোকে কিছু খাওয়াই না, যে তুই ওই মহিলার কিনে দেওয়া চিপস খাচ্ছিস? আমি তখন চিৎকার করে কান্না করতেও পারিনি। মুখ থেকে প্রচন্ড রক্ত পড়তেছিল। সেদিন রাতে আর কিছুই খাওয়া হয়নি, কারণ মুখে তো কিছু দেওয়াই যাচ্ছিল না। পেটে প্রচন্ড খিদে। আগে যদি জানতাম যে 10 টাকা চিপসের জন্য সারা রাত না খেয়ে থাকতে হবে, তাহলে তো খেতামই না সেই চিপস। কি এমন হতো সেই চিপস না খেলে? আর আমার বাবা, সে কি জানতো আমি কেমন আছি? দায় এড়ানোর জন্য মাঝে মধ্যে ফোন দিত। সে আমার সাথে কথা বলার জন্য যতটুকু সময় ফোন দিত সেটা ছিল সামান্যর থেকেও সামান্য। আমি কেমন আছি সেই খবর নেওয়ার মতো কেউ নেই। আমার কোনো মাস্টার ছিল না, তারপরও ভালো রেজাল্ট নিয়ে বাড়ি ফিরতাম। কিন্তু সেই রেজাল্ট নিয়ে কেউ বাহবা দেয়নি, কেউ কপালে চুমু দিয়ে বলেনি যে সামনে আরো ভালো করতে হবে। দিন শেষে মুখ বুঝে কাদার মতো কোনো আশ্রয় আমার ছিল না। এভাবে কেটে গেল মোট 6টি বছর। বাবা দেশে বাড়িতে বেড়াতে এলেন। 6 বছরে মোট 6 বার এলেন। বাবা ঢাকায় যাওয়ার পর আমার খোঁজ খবর ঠিক মতো না নিলেও বাড়িতে আসার পর আমার অনেক যত্ন করতেন। বাবা যখন বাড়িতে আসতো তখন বাড়ির সবার রূপ পরিবর্তন হয়ে যেত। আমার জন্য তো সবার মুখ থেকে মধু ঝরত। ইস, কি অমায়িক ব্যবহার তাদের, দেখেই তো মন প্রাণ জুড়িয়ে যেত। এরই মধ্যে ভাইকে নিয়ে আসা হলো মায়ের কাছ থেকে। এরপর থেকে আমি আর আমার ভাই থাকতে রইলাম। এদিকে বাবা আর তার ভাইদের মধ্যে বেশ ঝগড়া হলো। বিষয়টি আমাদের দুই ভাই বোনকে নিয়েই হয়েছিল। এক সময় এই ছোট্ট বিষয়টা বেশ বড় পর্যায়ে ধারণ করলো। এরপরে আমার বাবা আমাদেরকে নিয়ে অন্যত্র চলে গেলেন। বাবা ঘর ভাড়া নিলেন। এরপর থেকে শুরু হলো বাবা মেয়ের নতুন সংসার। এভাবে আর কতদিন একলা কি আর থাকা সম্ভব? এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো ছিল পাড়া প্রতিবেশীর, আমার বাবার জন্য। এরপর ঠিক হলো বাবা বিয়ে করবেন। ঠিক হতে দেরি, কিন্তু বাবা বিয়ে করতে দেরি করলেন না। ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে বাবার বিয়ে হয়ে গেল। এর মধ্যে অনেক নাটক চলছে, যেটা আমার বাবা মা করেছিল। সেটা হলো মা আবার বাবার কাছে ফিরবে, বাবা মাকে নিবে, কিন্তু বাবার শর্ত হলো মাকে ক্ষমা চাইতে হবে। মা তো কিছুতেই ক্ষমা চাইবে না। দুজনের কেউই আর শেষ পর্যন্ত তাদের ইগোর কাছে মাথা নত করেনি। তাই তাদের আর নতুন করে সংসার হয়নি। এদিকে বাবা নতুন বউ, নতুন সংসার, বেশ ভালোই আছেন তিনি। আর আমরা দুই ভাই বোন, আমরাও ভালো আছি। জোর করে তেঁতুল গাছের ছালটা বেল গাছে লাগানোর চেষ্টা করতেছি। অবশেষে ছিটকে পড়ে গেলাম বাগানের বাহিরে, কারণ আমার সৎ মায়ের যে মেয়ে সন্তান হয়েছে। দূর হয়ে গেলাম আমি, আর কদর বেড়ে গেল ভাইয়ের। অবশেষে বাবার থেকে পাওয়া ভালোবাসাটুকুও বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে আমি সবার কাছ থেকে আড়াল হয়ে গেলাম। আমি নামের যে একটা মানুষ ছিলাম সেটা সবাই ভুলেই গিয়েছিল। আমি নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিলাম, ভালো থাকতে লাগলাম নিজের মতো করে। তখন আমার জীবনে নেমে এলো নতুন আরেকটা ঝড়। নতুন কৈশোরে পা দেওয়া আমি, ঘরে মা নেই, বাবার আমার প্রতি তেমন খেয়ালও নেই।
ইস, এই নতুন ফোটা ফুলটি যদি একবার ছুঁয়ে দেখা যেত বেশ ভালো হতো। এরকম ভাবনা নিয়ে কিছু হায়না শিয়ালের দল আমার পিছু নিতে লাগলো। আমি তো হাঁসফাঁস করতে লাগলাম। একটু আলোর মুখ দেখার চেষ্টা করলাম। কেউ বা আমাকে বিশ্রী ভাষায় কথা বলতো, কেউ বা টাকার অফার দিত। আমি যেন তাদের কাছে হয়ে উঠলাম বাজারে ওঠা নতুন আমের মতো, যা কিনা তাদের চাই চাই। কেউ ছিল না আমাকে দেখার মতো। কেউ চেষ্টা করতো তাদের নষ্ট চোখ দিয়ে আমাকে দেখার জন্য, আর কেউ বা তাদের নোংরা হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করত। বিষের থেকেও বিষাক্ত হতে লাগলো আমার জীবন, আর এই বিষাক্ত জীবনে বিশাল একটা রংধনু হয়ে আসলো আমার ভালোবাসা। তার চাহনি, তার আচার আচরণ সবকিছুই আমাকে বুঝিয়ে দিত সে আমাকে কতটা ভালোবাসে। নষ্ট হৃদয়টাকে রোজ সকাল বিকাল পানি দিয়ে তাজা করতো আমার ভালোবাসা। সুখের দেখা না পেয়েও কোথাও যেন একটা সুখ অনুভব করতে লাগলাম। এজন্য অবুঝ মনের চাবিকাঠিটাও তাকে দিয়ে দিলাম। কখনোই বুঝতে পারিনি যে আমি ছিলাম তার সুন্দর একটা বাজি, যে জিতবে সে আমার সাথে একটা রাত কাটানোর সুযোগ পাবে। কিন্তু আমার সাথে খারাপ কিছু হওয়ার আগে তার সাথে আমার বিয়ে হয়ে গেল। তার ছোট্ট একটি ভুলের কারণে আমাকে তার সারা জীবনের মতো বউ করতে হলো। তার ভুলটা ছিল সে আমার আত্মীয়র কাছে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমার আত্মীয় এই মজাটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। ফলাফল আমি তার বিয়ে করা বউ, কিন্তু এই ব্যাপারটা সে যেন কিছুতেই মানতে পারছে না। একটা বাজি কিভাবে তার ঘরের বউ হয়ে গেল। এত কিছুর মাঝেও আমি আমার নিজের লেখাপড়াটা ছাড়তে চাইনি। এদিকে আমার বাবা উঠে পড়ে লেগেছিল আমার লেখাপড়া বন্ধ করতে। আমার একটা ছোট্ট ভুলের মাসুর হিসেবে আমার লেখাপড়াটা ছাড়তে হলো। আমার ভুলটা ছিল আমার মায়ের সাথে দেখা করা। মা তখন নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ তারও অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছিল। মা ভালোই সুখে আছে, বাবা ওইদিকে সুখে আছে। মাঝ নদীতে শুধু ভাসলাম আমি একা। আমাকে টেনে হিসড়ে নিয়ে আসা হলো মায়ের নতুন স্বামীর বাড়ি থেকে, আর আমাকে বলা হলো আমি যদি লেখাপড়া করতে চাই তাহলে যেন আমার বাবার বাড়ি থেকে বের হয়ে গিয়ে লেখাপড়া করি। কোথায় যাব আমি? কে আছে আমার যে কিনা আমাকে লেখাপড়া করাবে? তাই শেষমেশ আর কোনো উপায় না পেয়ে লেখাপড়াটা ছেড়েই দিলাম। অল্প আয়োজন আমাকে তুলে দেওয়া হলো শ্বশুর বাড়িতে। ভেবেছিলাম সেখানে হয়তো বা অল্প একটু হলেও সুখ পাবো, কিন্তু আমি বড্ড বোকা। যেখানে সুখ পাওয়ার কথা ছিল সেখানেই পেলাম না, আর যেখানে পাওয়ার কোনো কথাই নাই সেখানে সুখ পাবো কিভাবে? ঠিক তাই, শ্বশুর বাড়িতে না পেলাম সম্মান, না পেলাম ভালোবাসা। স্বামী শুধুমাত্র প্রয়োজন হিসেবে পড়ে রইলাম ঘরের এক কোণে। শাশুড়ি মায়ের অকথ্য ভাষার গালি আর ননদের মুখচামটি যেন আমার প্রতিদিনের মেনু। আর মার সেটা তো কথাই নেই। কথায় কথায় আমার গায়ে হাত তোলা ছিল আমার বরের একটা চাকরি, আর সাথে তাল মেলানোর জন্য ছিল আমার শাশুড়ি আর ননদিনী। মাঝে মধ্যে প্রচন্ড বুক ফাটা চিৎকার করে বলতে ইচ্ছা করতো যে আসলে আমার দোষটা কোথায়, কিন্তু কখনোই সেটা পারতাম না। রাতের আধারে কেঁদে কেঁদে কত যে বুক ভাসিয়েছি সেটা আমিই জানি, তার কোনো হিসাবও নেই। কিন্তু আমার চোখের জল মোছার জন্য কাউকেই আমার পাশে পাইনি। এভাবেই কেটে গেল 3টি বছর, কিন্তু এখন তো তাদের বাচ্চা চাই। বিয়ের 3টি বছর কেটে যাওয়ার পরও এখনো কেন বাচ্চা হচ্ছে না? আমি কেমন নারী? শুরু হয়ে গেল নতুন বিষয়কে সামনে রেখে নতুন ভাবে টর্চার। আমি যেন শ্বাস নেওয়ার মতো সময়টুকুও পাচ্ছিলাম না। ছেলে বিয়ে দিব, ভাই বিয়ে দিব, আমি বিয়ে করব, এই কথাগুলো সবসময় আমার সামনে ছোড়ার মতো পাঠ করা হতো। আমি যেন খাঁচাবন্দি পাখি হয়ে গেলাম। আমার জীবনে এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু আমার বাবা একটিবারের জন্য খবর নেয় না যে আমি কেমন আছি। মাঝে মাঝে তো আমি খুব ভাবতাম যে আমি আদৌ তাদের মেয়ে তো, কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো তো কেউ নেই। একদিন বৃষ্টি ভেজা সকালে টেস্ট করতে গিয়েছিলাম ভিজতে ভিজতে, কিন্তু টেস্টের রিপোর্টে জানা গেল যে আমি কখনো মাই হতে পারবো না। এই শেষ কষ্টটুকুই মনে হয় আমার পাওয়ার বাকি ছিল। এরপর টেস্ট করার শেষে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে এক চলন্ত ট্রাক আমার উপর ঝাঁপিয়ে পড়ে, পিছিয়ে দিয়ে গেল আমার এই যন্ত্রণায় ভরা শরীরটাকে। হাত থেকে ছিটকে পড়ে গেল সব মেডিকেল রিপোর্ট। গাল, নাক আর মুখ দিয়ে ছুটতেছিল রক্ত, ঠিক সেদিনের মতো যেদিন আমার দাদি আমার মুখে ইটের কুচি ভরে দিয়েছিল। কিন্তু শুধু এইটুকুই পার্থক্য যে সেদিন আমার রক্ত পড়াটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আজ আর বন্ধ হচ্ছে না। আমার নিথর হয়ে থাকা দেহটা নড়ছে না, রক্তগুলো কোথাও জমে নেই। বৃষ্টি ওদেরকে আমার মতোই ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আমার শীতল চোখ দুটি সামনে আসা কিছু অচেনা মানুষের দিকে আটকে আছে। আহা কি শান্তি! আজ কেন আমার একটুও কষ্ট হচ্ছে না? কেন আমার এই ছিন্ন ভিন্ন শরীরটা দেখার পরও আমার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না? কেন আমার চোখ থেকে 2 ফোঁটা পানিও গড়িয়ে পড়তেছে না? মৃত্যুতে কি তাহলে এতই শান্তি? সৃষ্টিকর্তা তাহলে কেন আগে আমাকে এই শান্তিময় মৃত্যুটার উপহার দিলেন না? হয়তো পৃথিবী থেকে শেষ কষ্টটা পাওয়ার পরেই আমার এই শান্তিময় মৃত্যুটা উপহার হিসেবে পাওয়ার কথা ছিল। আচ্ছা, আজও কি আমার বাবা মা আমাকে নিয়ে ঝামেলা করবে? কে নিবে আমার লাশের দাফন কাফনের দায়িত্ব? নাকি আজও তারা একে অপরের দিকে চাপিয়ে দিতে চাইবে আমার দায়িত্ব? এখন তো আমার বাবা মায়ের সাথে যুক্ত হয়েছে আমার স্বামী নামক মানুষটা। আচ্ছা, সে কি আমার জন্য কান্না করবে? সে কি আমাকে মিস করবে? আমার অকালে চলে যাওয়ার কথা শুনে আমার দাদা দাদি কিংবা ফুপু ফুপিরা কি আফসোস করবে আমার সাথে করা অন্যায়গুলোর কথা ভেবে? আচ্ছা, আমার লাশটা কি আমার মাকে দেখতে দেওয়া হবে? সবশেষে এটাই জানতে চাই, আমার দোষটা ছিল কোথায়? সেই উত্তরটা কি কারো কাছে আছে? ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই পেজে লাইক কমেন্টস করে পাশে থাকবেন।